হ্যালো এভরিওয়ান, আজ আমরা জানতে চলেছি মহান দেশপ্রেমিক শতকোটির বীরপুত্র যুব সমাজের অনুপ্রেরণা। যাই বলে সম্বোধন করা হোক না কেন, তা যেন অনেক কম হয়ে যায়। তিনি আর কেউ নন, দেশবাসীর অমর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসু থেকে নেতাজি উপাধি নিয়ে সমগ্র দেশবাসীর কাছে দৃষ্টান্ত হয়ে ওঠার নেপথ্যে রয়েছে এক বিস্ময়কর গল্প। মহান এই বিপ্লবী বাঙালির জন্ম হয়েছিল 23শে জানুয়ারি 1897 সালে বেলা 12টা বেজে 10 মিনিটে। ওড়িশার কটকে বাবা জানকীনাথ বসু ও মা প্রভাবতী দেবীর 14 সন্তানের মধ্যে নবম ছিলেন সুভাষ। জানকীনাথ বসু একজন প্রসিদ্ধ আইনজীবী ছিলেন। ছোটবেলা থেকেই সুভাষ পড়াশোনায় খুবই মনোযোগী ছিলেন। অনন্য ভাই বোনেদের মতো সুভাষকে প্রথমে কটকের প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুলে ভর্তি করা হয়েছিল। এরপর 12 বছর বয়সে তিনি কটকের র্যাভেন্সা কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন। তারপর তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজ ও স্কটিশ চার্চ কলেজে পড়াশোনা করেন। 1920 সালে ইংল্যান্ডে সিভিল সার্ভিস পরীক্ষায় 4র্থ স্থান পেয়ে পাশ করে সুভাষ চাকরি শুরু করেন, কিন্তু ব্রিটিশ সরকারের অধীনে চাকরি করতে না চাওয়ায় 1 বছর পরেই ইস্তফা দেন এই বঙ্গসন্তান। স্কুলে পড়ার সময় ছোট্ট সুভাষ বিবেকানন্দের বই পড়তে আগ্রহী হন, আর বিবেকানন্দেরই আদর্শই তাকে স্বাধীনতা সংগ্রামী হতে অনুপ্রেরণা জুগিয়েছিল। এমনকি স্বামীজির লেখা বই পড়েই তিনি তার জীবনের আসল উদ্দেশ্য খুঁজে পান। তরুণ সুভাষের রাজনৈতিক শিক্ষাগুরু ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। তার হাত ধরেই সুভাষ প্রথম প্রকাশ্য জনসভায় বক্তব্য রাখেন। এমনকি দেশবন্ধুর স্ত্রী বাসন্তী দেবীও সুভাষকে খুবই স্নেহ করতেন এবং সুভাষ তাকে মা বলে ডাকতেন। রাজনীতিতে প্রবেশের কিছুদিনের মধ্যেই সুভাষ কংগ্রেস কমিটির প্রচার সচিবের পদ পান। মাঝে ইংল্যান্ডের যুবরাজের ভারতে আসার বিরুদ্ধে আন্দোলন করার জন্য তিনি জলও ঘোটেন, আর কারামুক্তির পরই তিনি বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস কমিটির সম্পাদক হয়েছিলেন। পরবর্তীকালে চিত্তরঞ্জন দাস মেয়র থাকাকালীন সুভাষচন্দ্র বসু কলকাতা পুরসভার চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত হন। নেতাজি সুভাষচন্দ্র বসুর 1937 সালে তার সেক্রেটারি এবং অস্ট্রেলিয়ান যুবতী এমিলির সঙ্গে বিয়ে হয়। এরপর 1942 সালে 29শে নভেম্বর তাদের একমাত্র কন্যার অনিতা বসুর জন্ম হয়। বর্তমানে জার্মানিতে থাকেন নেতাজি কন্যা অনিতা বসু পাফ। দেশবন্ধুর মতোই স্বরাজ অর্থাৎ পূর্ণ স্বাধীনতার সমর্থক ছিলেন নেতাজি। একই সঙ্গে তিনি ছিলেন চরমপন্থীর নায়ক। তার এই চরমপন্থী চিন্তাধারার সঙ্গে কংগ্রেসের সভাপতি নির্বাচনে নরমপন্থীরা বিক্ষুব্ধ হলে সুভাষ অসন্তুষ্ট হয়ে কংগ্রেস ত্যাগ করেন। এরপরই নেতাজির হাত ধরে তৈরি হয় ফরওয়ার্ড ব্লক। নতুন দলের হয়ে স্বাধীনতা অর্জনের জন্য দেশবাসীকে নতুনভাবে অনুপ্রাণিত করতে ঝাঁপিয়ে পড়েন সুভাষচন্দ্র বসু। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হবার পর সুভাষের ইংরেজদের বিরুদ্ধে লড়াই আরও জোরদার হতে শুরু করে। ব্রিটিশ সরকারের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে যে স্বাধীনতা পাওয়া যাবে না, তাই তিনি মানুষের একজোট হওয়ার শক্তি এবং অস্ত্রবল জোগাড় করতে বিদেশে পাড়ি দেওয়ার কথা ভাবেন। আর ঠিক সেই সময় তার সঙ্গে জওহরলাল নেহেরু এবং মহাত্মা গান্ধীর মতবিরোধ হয়। মহাত্মা গান্ধীর আদর্শের সঙ্গে সহমত ছিলেন না নেতাজি। যদিও দুজনেই দেশের স্বাধীনতাই লক্ষ্য ছিল, কিন্তু গান্ধীজি যেখানে উদারপন্থী মনোভাব, অহিংসা আন্দোলনে বিশ্বাস করতেন, সেখানে ইংরেজদের সঙ্গে বারবার আলাপ আলোচনা এবং অহিংস প্রতিবাদে স্বাধীনতা আসা সম্ভব নয় বলে মনে করতেন নেতাজি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির প্রবল চাপে ব্রিটিশরা এক অভাবনীয় পরিস্থিতির সম্মুখীন হন। নেতাজি সেই পরিস্থিতিকে ব্যবহার করতে পারে ভেবে ব্রিটিশ সরকার 1940 সালের 4 জুলাই সুভাষকে কলকাতায় গৃহবন্দী করেন।
কিন্তু সকলের চোখে ফাঁকি দিয়ে ছদ্মবেশে 1941 সালের 17 জানুয়ারি দেশত্যাগ করেন সুভাষচন্দ্র বসু। প্রথমে কাবুল ও তারপর রাশিয়ার মস্কো হয়ে জার্মানির বার্লিনে উপস্থিত হন তিনি। এমনকি নেতাজি নিরুদ্দেশ বলেও খবর রটে যায়, কিন্তু কেউ আন্দাজও করতে পারেননি যে তিনি আসলে আগামী দিনে স্বাধীন সংগ্রামে এক প্রবল ঝড় তুলতে চলেছেন। ব্রিটিশদের সমস্ত চক্রান্তকে পরাস্ত করে নেতাজির কণ্ঠে শোনা গিয়েছিল এই মহান বাণী। 1943 সালে রাসবিহারী বসুর অনুরোধে সুভাষচন্দ্র বসু ডুবোজাহাজে করে জার্মানি থেকে জাপানে আসেন, আর সেখানেই তিনি আজাদ হিন্দ বাহিনীর দক্ষিণ ও পূর্ব এশিয়ায় সশস্ত্র সংগ্রাম পরিচালনার পূর্ণ দায়িত্ব নেন। এরপর সুভাষ আজাদ হিন্দ বাহিনীর পুনর্গঠন করেন এবং সেনাবাহিনীর উন্নতিতে আরও বেশি জোর দেন। আজাদ হিন্দ বাহিনীর সৈন্যরাই তাকে নেতাজি আখ্যায় ভূষিত করেন। নেতাজির দিল্লি চলোর ডাকে উদ্বুদ্ধ হয় সেনাবাহিনী। ইতিহাস ঘাঁটলে দেখা যাবে ভারতের স্বাধীনতার পিছনে সবচেয়ে বড় অবদান রয়েছে নেতাজির নেতৃত্বাধীন আজাদ হিন্দ বাহিনীর। 1943 সালে আজাদ হিন্দ ফৌজ নেতাজির নেতৃত্বে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। ঠিক এর পরের বছর ভারতের কোহিমা ও ইম্ফলের কাছে ব্রিটিশ বাহিনীর সঙ্গে লড়াইয়ে মুখোমুখি হয়েছিল নেতাজির দলসেনা। 1944 সালে আজাদ হিন্দ ফৌজ ভারতের মাটি ইম্ফলে স্বাধীন জাতীয় পতাকা উত্তোলন করে, তবে জাপানের অসহযোগিতা এবং বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের শেষ দিকে আজাদ হিন্দ বাহিনীকে দুর্বল করে তুলেছিল। 1945 সালের 18 আগস্ট তাইপেইতে একটি বিমান দুর্ঘটনার পরই নেতাজির আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপর থেকেই নেতাজির মৃত্যু এবং নিখোঁজ নিয়ে একাধিক রহস্য ঘনীভূত হতে থাকে। সত্য উদ্ঘাটনের জন্য একাধিক তদন্ত কমিশন গঠন করা হয়, যার মধ্যে শাহনওয়াজ কমিশন, খোসলা কমিশন এবং মুখার্জি কমিশন উল্লেখযোগ্য। শাহনওয়াজ এবং খোসলা কমিশন সংশ্লিষ্ট দুর্ঘটনার পর নেতাজি মারা গিয়েছিলেন বলে দাবি করে। অন্যদিকে মুখার্জি কমিশনারের মতে নেতাজি দুর্ঘটনার পরও জীবিত ছিলেন, এমনকি নেতাজির এই মৃত্যু নিয়ে বসু পরিবারের সদস্যের মধ্যেও বিভাজন রয়েছে। মৃত্যু অন্তর্ধান নাকি অন্য কিছু? আজও নেতাজির মৃত্যু কিংবা অন্তর্ধান নিয়ে নানান বিতর্ক রয়েছে। আসলে ভারতের মহান স্বতন্ত্র মনীষীদের মধ্যে নেতাজি ছিলেন একজন, যিনি শুধু অতীতে কিংবা বর্তমানে নন, ভবিষ্যতের যুব সমাজকেও তিনি প্রেরণা যোগাবেন। তাই তো দেশবাসী তার মৃত্যু সংবাদ যেন আজও বিশ্বাস করতে পারেন না। তবে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসতে চলেছি আরও একটি ঐতিহাসিক ঘটনা। জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। দেখা হবে আবার পরের একটি ভিডিওতে।